আজ শুনবেন ভূতবাগানের কথামালায় গৌরী দে রচিত গল্প 25 বছর পরে। এক গাদা চিঠির মধ্যে চোখ পড়ল একটা পুরনো খাম। অন্তত 7-8 বছর আগের তৈরি তো বটেই। খামটার গায়ে কাপা কাপা হাতে লেখা আমার নাম দেখে রীতিমতন কৌতূহলী হয়ে উঠল। তাড়াতাড়ি খামটা খুলে চিঠিটা পড়তে শুরু করলাম। কাগজটা ময়লা, নিচে নাম লেখা সুমিত চন্দ্র। খুব পরিচিত বলে মনে হলো নামটা, কিন্তু কিছুতেই মনে করতে পারলুম না সুমিত চন্দ্রের সঙ্গে আমার কবে কোথায় পরিচিত হয়েছিল। ভাবলুম চিঠিটা পড়ি, যদি বোঝা যায়। পড়তে লাগলাম। ভাই মনোজিৎ, নির্বান্ধব অবস্থায় পড়ে আছি বছরের পর বছর। আমি খুব অসুস্থ, সবসময় মাথার যন্ত্রণা হয়। শিমুলতলার এই বিশাল বাড়িটায় থাকার মধ্যে শুধু আমি আর আমার বোন, তাও বোন মৃত্যুশয্যায়। আমার পাশে এই দুর্দিনে কারোর থাকা দরকার, কিন্তু কে থাকবে? হঠাৎ তোমার কথা মনে পড়ে গেল। চিরকাল তুমি ডান পিটে, ভয়ডর বলে তোমার কিচ্ছু নেই। তুমি এই সময় আমার পাশে থাকলে আমি খানিকটা নিশ্চিন্ত বোধ করব। আমাকে চিনতে পারছো তো? আমি মোটা। এইটুকু পড়লেই চিনতে পারলুম সুমিতকে। আমার স্কুলের বন্ধু। আমাদের দুজনের মধ্যে খুব ভাব ছিল। সুমিত ছিল ফর্সা, গোলগাল, নাদুস নুদুস, ভালো মানুষ। ওকে আমরা বন্ধুরা নাম দিয়েছিল মোটা। সেই নামেই তো আমাদের কাছে পরিচিত ছিল। সেই জন্যই সুমিত নামটা চট করে মনে করতে পারিনি। খামটা ভালো করে দেখতে অবাক হয়ে গেলুম। চিঠিটা শিমুলতলা থেকে পোস্ট করা হয়েছে 1 বছর আগে। খামের দামটা বেড়েছে, কিন্তু সেভাবে স্ট্যাম্প দেওয়া হয়নি। ভাবলুম তাই হয়তো পড়েছিল ডাক বিভাগে। তারপর দয়া করে কেউ সেটা পাঠিয়েছে। এতদিনে সুমিতের কি অবস্থা হলো কে জানে। ঠিক করলুম কালই রওনা দেব। ক্ষতি কি? বন্ধুর উপকারও তো করা হবে, বেড়ানোও হবে। কদিনের ছুটি নিয়ে যাত্রা করলুম শিমুলতলার দিকে। পৌঁছতে বিকেল হয়ে গেল। চিঠির তলায় ঠিকানা ছিল। স্টেশনে নেমে একটা রিকশাওয়ালাকে ঠিকানাটা বলতেই সে কেমন করে যেন আমার দিকে তাকালো। তারপর বলল, ওই যে বাবু, অটো দাঁড়িয়ে আছে, ওদের বলুন। অগাত্যা অটো ধরে নির্দিষ্ট স্থানে পৌঁছলুম। যখন পৌঁছলুম তখন প্রায় সন্ধ্যা হয়। অটো থেকে নেমে সুটকেসটা হাতে নিয়ে ভাড়া চুকিয়ে দিলুম। অটো চলে গেল। আমি দেখলুম আমার সামনে এক বিশাল বাড়ি। বাড়ির চারধারে পাথর, মরা গাছ, শুকনো কুয়ো, মাঝখানটা একটা ঢিপির মতো উঁচু, তার উপর বাড়িটা। কি রং ছিল বাড়িটার এককালে, আজ আর বোঝা যায় না। বাইরে অন্ধকার নেমে আসছে বাড়িটার উপর। ছাদের পাঁচিলে বিরাট ফাটল, তার গা চিরে বিশাল অশ্বত্থ গাছের শেকড় নেমেছে। মনে হচ্ছে বুঝিবা ভেঙে পড়ল। গাছ ছমছম করতে লাগলো। এ কোথায় এলুম? নাকে ভেসে এলো একটা অশুভ রহস্যময় গন্ধ। একবার মনে করলুম ফিরে যাই, কিন্তু ছোটবেলা থেকে সাহসী বলে আমার একটা সুনাম ছিল। সেই কথা মনে পড়তেই দৃঢ় পদক্ষেপে এগিয়ে চললুম বাড়িটার দিকে। সদর দরজা ভেজানো ছিল। হাত দিয়ে খুলতে যাব, নিজে থেকেই খুলে গেল। সামনে একটা লোক দাঁড়িয়ে, বোধহয় কাজের লোক হতে পারে। বললুম, সুমিত আছে?
আমার বন্ধু। লোকটা স্থির দৃষ্টিতে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। আমার স্যুটকেসটা তুলে নিয়ে এগিয়ে চলল। ওর পিছু নিলাম। মনে হলো লোকটা বোবা। দালানের পর দালান, ঘর ফেলে এগিয়ে চলেছি। শেষে প্রায় অন্ধকার ঘরে ঢুকে পড়ল লোকটা। আমিও ঢুকলুম। ইলেকট্রিকের আলো নেই, মোমবাতিও জ্বলেনি। দেখলুম একটা ইজি চেয়ারের ওপরে একটা মানুষের দেহ। এতক্ষণে চোখটা অন্ধকার সয়ে গেছে। দেখলুম চেয়ারের গায়ে হেলান দিয়ে শুয়ে আছে একটা কঙ্কালসার দেহ। এই কি সুমিত? সেই কঙ্কালসার দেহ। ঠোঁটটা নড়ে উঠল। বলল, মনোজিৎ এসেছো? 25 বছর আগে দেখা সেই সুমিতের সঙ্গে এই সুমিতের কত তফাৎ। সমস্ত চুল উঠে গেছে, চোখের কোণগুলো ঢুকে গেছে, সেই ফুলো গাল ভেঙে ঢুকে গর্ত মতন হয়ে গেছে। বললুম, সুমিত, এ তোর কী চেহারা হয়েছে রে? সুমিত হাসল। দেখলুম সে হাসিতে দাঁতহীন সুমিত আরও বীভৎস হয়ে উঠল। বলল, আজ 10 বছর ধরে ভুগছি। মাথার যন্ত্রণায় পাগল হতে বসেছি। বললুম, চিকিৎসা করাসনি? সুমিত বলল, করিয়েছি, কোনো কাজ হয়নি। কলকাতায় আমার কাছে চলে গেলি না কেন? পারিনি, বোনের জন্য। বিয়ের পরই নিঃসন্তান অবস্থায় সে ফিরে আসে। তারপরই কঠিন রোগে পড়ে। তাকে একা ফেলে যেতে পারিনি। বললাম, কোথায় সে, কেমন আছে? সুমিতের গলাটা কেঁপে উঠল। বলল, পাশের ঘরে। ঘণ্টাখানেক আগে তার মৃত্যু হয়েছে। গায়ের মধ্যে শিরশির করে উঠল। এই প্রায় অন্ধকার ঘরে একটা মৃতপ্রায় মানুষ, আর পাশের ঘরে একটা মৃতদেহ। কি করে রাত কাটবে? বললুম, তোমাদের হেরিকেন নেই? ও বলল, জোর আলো আমি সহ্য করতে পারি না, চোখে যন্ত্রণা হয়। ওই টেবিলের উপরে একটা সরু মোমবাতি আর দেশলাই আছে, একটু কষ্ট করে জেলে নাও। পেছন ফিরে লোকটাকে খুঁজলুম। সুমিত বলল, চলে গেছে। ওরা কেউ রাতে থাকে না। উঠে গিয়ে ঘরের কোণে সরু মোমবাতিটা জ্বাললুম। ঘরটায় সামান্য আলো হলো। চোখ চলে গেল পাশের ঘরের দিকে। সেই ক্ষীণ আলোতে পরিষ্কার দেখা গেল পাশের ঘরে খাটের উপরে সাদা চাদর ঢাকা একটা দেহ। বললুম, সৎকার করতে হবে তো? সুমিত বলল, কাল সকালের আগে হবে না। এত রাতে লোকজন পাবো কোথায়? তুমি যাও, হাত মুখ ধুয়ে জামা কাপড় ছেড়ে ওই টেবিলে খাবার ঢাকা আছে, খেয়ে নাও। বললুম, তুই খাবি না? ও বলল, আমার হজম হয় না বলে ডাক্তার বিকেলের মধ্যে খেয়ে নিতে বলেছে। আমার খাওয়া হয়ে গেছে, তুমি খেয়ে নাও। সব কাজ সেরে খাটে এসে বসলুম। সুমিতও এসে বসেছে খাটে, কিন্তু ওর সঙ্গে কথা বলবো কি? সমস্তক্ষণ চোখটা ওই পাশের ঘরে চলে যাচ্ছে। আমার সামনেই মধ্যিখানের দরজা, তাই সোজাসুজি ওই দিকেই চোখটা আটকে যাচ্ছে। প্রচণ্ড অস্বস্তি হতে লাগলো। বুঝতে পারছি না কি করব। এমন সময় সুমিত বলল, দেখো, আমরা এ ঘরে কথা বলছি, ও ঘরে সুনীতি বোধ হয় শান্তি ভঙ্গ হচ্ছে। এক কাজ করি, দরজাটায় একটা তালা দিয়ে দিই। অবাক হয়ে বললুম, তালা কেন? সুমিত বলল, ওটা ভালো বন্ধ হয় না, বহুদিনের দরজা তো, ফাঁক হয়ে থাকবে। একটা তালা লাগিয়ে দিলে খুলে যাবে না। সত্যি বলতে কি, খুব খুশি হলুম। মনে মনে সুমিতকে ধন্যবাদ দিলুম। সুমিত উঠল,
একটা বিরাট তালা দিল দরজাটা বন্ধ করে। চাবিটা এনে রাখলো বালিশের তলায়, কিন্তু দরজাটা বেশ ফাঁক হয়ে রইল। কি করা যাবে? পুরনো দরজা। মনটাকে অন্যমনস্ক করার চেষ্টা করতে লাগলুম। এমন সময় খসখস খসখস একটা শব্দ। কান খাড়া করে শুনল সুমিত। কে যেন আসছে মনে হলো। সুমিত তড়িৎ বেগে উঠে দাঁড়ালো খাট থেকে নেমে। পাশের ঘরের দিকে দৃষ্টি পড়তে আমার হৃৎপিণ্ড বন্ধ হওয়ার উপক্রম হলো। পরিষ্কার দেখলুম সাদা চাদর ঢাকা সুনীতির মৃতদেহটা খুব ধীরে ধীরে এগিয়ে আসছে বন্ধ দরজার দিক থেকে। সুমিত চিৎকার করে বলে উঠল, এ তো সুনীতির পায়ের শব্দ। এ শব্দ আমি চিনি। সে আসছে। আমি জানতুম সে আসবে। ওই তো দরজাটা বন্ধ করে রেখেছি। আমার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি অন্ধকারের মধ্যে সাদা চাদর ঢাকা দেহটা দরজায় ধাক্কা দিচ্ছে। সুমিত পাগলের মতো ছুটে বেড়াচ্ছে ঘরের মধ্যে। বলছে, সুনীতি, কালই আমি তোমার সৎকার করব। একটু শান্ত হও। আমি খাটের পেছনে নেমে দাঁড়িয়েছি। পালাতে চাইছি। পা দুটো আটকে গেছে ভারী হয়ে, নাড়াতে পারছি না। সুনীতি ক্রমাগত দরজা নাড়াচ্ছে। পরিষ্কার দেখলুম দরজার তালাটা ভেঙে পড়ল। হট করে দরজাটা খুলে গেল। দমকা বাতাসে নিভন্ত মোমবাতি দপ দপ করে নিভে গেল। আর ঠিক সেই মুহূর্তে সুনীতির চাদর ঢাকা সবটা ঝাঁপিয়ে পড়ল সুমিতের উপর। একটা চিৎকার, তারপর সব শেষ। ততক্ষণে ঘরের দরজা খুলে আমি ছুটতে আরম্ভ করেছি। পাগলের মতো ছুটছি তো ছুটছি। কতক্ষণ ছুটেছি জানি না। দিনের আলো চোখে পড়তে জ্ঞান এলো। দেখলুম একটা বড় মাঠের মধ্যে আমি একা শুয়ে আছি। বুঝতে পারলুম এখানেই কালকে অটোতে আমাকে নামিয়ে দিয়েছিল। পাশের সুটকেসটাও পড়ে আছে। সামনের দিকে তাকিয়ে দেখি সেই বিশাল বাড়িটাও আর নেই। তার বদলে পড়ে আছে ইট কাঠ পাথরের বিরাট ধ্বংসস্তূপ।